আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। জুম্মা শেষে এই গাজায় হামাস ইসরায়েল তুমুল লড়াই চলছে। ভয়াবহ বিপদে এবার ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার যে কোনো মুহূর্তেই পতনের ঘণ্টা বাজতে পারে, ঘুরিয়ে দিতে পারে যুদ্ধের মোড়, ধ্বংসের মুখে পতিত হবে ইসরায়েলি সেনারা। এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। এরপর জানিয়ে দেব মিয়ানমারের সব রিজার্ভ সেনাকে যুদ্ধে তলব। এদিকে এবার মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীকে লেবাননের হুমকি, ভয়াবহ বিপদে এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আরো জানিয়ে দেব গাজায় আরো এক ইসরায়েলি সেনা নিহত, এবং জানিয়ে দেব গাজায় 2 ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে হামাস। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি বাহিনীর লক্ষ্য হামাসের রকেট উৎক্ষেপণ শক্তি নির্মূল করা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। গাজায় হামাস ইসরায়েল তুমুল লড়াই চলছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে জনবহুল অঞ্চল গাজা সিটির ভেতর অবস্থিত আল কুদস হাসপাতালের আশেপাশে হামাস ও ইসরায়েলি সেনাদের মধ্যে তুমুল লড়াই চলছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গত 7 অক্টোবর গাজায় নির্বিচারে বোমা হামলা শুরুর পর আল কুদস হাসপাতাল প্রাঙ্গণে আশ্রয় নেন হাজার হাজার মানুষ। তা সত্ত্বেও হাসপাতালের আশেপাশে বিমান হামলা অব্যাহত রাখে। দখলদার ইসরায়েলি বাহিনী তাদের দাবি হাসপাতালের পাশে হামাসের শক্তিশালী ঘাঁটি রয়েছে। এছাড়া ইসরায়েলে হামলা চালাতে হামাস হাসপাতালটি ব্যবহার করেও বলে দাবি তাদের। বর্তমানে আল কুদস হাসপাতাল প্রাঙ্গণে কতজন মানুষ আছেন সেটি নিশ্চিত নয়। গত 28 অক্টোবর গাজায় স্থল হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ওই দিন ট্যাঙ্ক ও অন্যান্য সাজোয়া যান নিয়ে গাজার ভেতরে ঢুকে পড়ে তারা। প্রায় 10 দিন টানা হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী গাজা সিটির কাছে পৌঁছে যায়। বর্তমানে গাজা সিটিকে ঘিরে ধরে আসছে তারা। আশঙ্কা করা হচ্ছে গাজা সিটিতে হামাসের শক্ত অবস্থানগুলোতে যে কোনো সময় স্থল হামলা চালাবে ইসরায়েলি বাহিনী। এই আশঙ্কা থেকে গাজা সিটির অনেক মানুষ পায়ে হেঁটে বা গাধার গাড়িতে চড়ে দক্ষিণ দিকে চলে যাচ্ছেন। বৃহস্পতিবারও একটি সড়কে বিমান হামলা বন্ধ রেখেছে ইসরায়েল। সেই সুযোগে হাজার হাজার মানুষ গাজা সিটি থেকে অন্যত্র সরে যাচ্ছেন। মিয়ানমারের সব রিজার্ভ সেনাকে যুদ্ধে তলব। সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে মিয়ানমারের জাতিগত গোষ্ঠীগুলো পরপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। 100টিরও বেশি জান্তা ঘাঁটি সহ অনেক সীমান্ত শহরও দখল করে নিয়েছে। এই পরিস্থিতিতে দেশে প্রতিরোধ আক্রমণ ঠেকাতে দেশের সব রিজার্ভ সেনাদের সম্মুখ সারিতে যুদ্ধে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন মিয়ানমারের সামরিক প্রধান। ইরাবতীর বুধবারের প্রতিবেদনে বলা হয়েছে, একজন সামরিক তথ্যদাতার বরাত দিয়ে তথ্য জানিয়েছেন দেশটির সাবেক সেনা ক্যাপ্টেন লিন হটেটং। তিনি বলেন, সব সহায়ক বাহিনীকে সতর্ক করা হয়েছে। ইতিমধ্যেই অনেককেই পদাতিক ব্যাটালিয়নের পাঠানো হয়েছে। মিয়ানমারের সাবেক ক্যাপ্টেন পিপলস এমব্রেসেসের সদস্য ও সাবেক সামরিক কর্মীদের নিয়ে গঠিত একটি দল জানিয়েছে, সামরিক বাহিনী বর্তমানে সারা দেশে একাধিক ফ্রন্ট লাইনের মুখোমুখি ও যুদ্ধ সৈন্যের অভাবে ভুগছে। তাই খোঁজে পাওয়া যায় এমন সামরিক কর্মীদের দিয়ে শূন্য স্থান পূরণের চেষ্টা করছে জান্তা সরকার। এবার মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীকে লেবাননের হুমকি। মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের জন্য ক্রমাগত হুমকি বাড়িয়ে তুলছে ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। অঞ্চলটিতে শুধু যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নয়, এবার মার্কিন নৌবাহিনীর জন্য নতুন করে হুমকি হয়ে উঠছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের হাতে এসে পৌঁছেছে শক্তিশালী জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ফলে এই সশস্ত্র গোষ্ঠীটির সামরিক শক্তি চিন্তার ভাঁজ ফেলেছে ওয়াশিংটন ডিসির কপালে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটির কাছে রাশিয়ার তৈরি শক্তিশালী জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মজুত রয়েছে। এমন সক্ষমতার প্রেক্ষিতে গত সপ্তাহে ভূমধ্য সাগরে অবস্থিত মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে হুমকি দিয়েছেন গোষ্ঠীটির নেতা হাসান নাসরুল্লাহ। জানা যায়, তাদের হাতে রাশিয়ার তৈরি 300 কিলোমিটার পাল্লার ইয়াখন্ড ক্ষেপণাস্ত্র সহ বেশ কিছু জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী জানা যায়, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর সেখানে যোদ্ধা মোতায়েন করার পর লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটির অস্ত্রাগারে
রুশ ইয়াকুন ক্ষেপণাস্ত্র যোগ হয়, তবে আনুষ্ঠানিকভাবে এটি স্বীকার করেনি তারা। একটি সূত্র জানায় 2006 সাল থেকে এই জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জন করে সশস্ত্র গোষ্ঠীটি। সে সময় ইসরায়েলের সঙ্গে যুদ্ধকালীন তেল আবিবের একটি যুদ্ধ জাহাজে আঘাত করে হিজবুল্লাহর জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। সংগঠনটির এমন সক্ষমতায় সতর্ক অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ তথা CSIS এর প্রতিবেদনে বলা হয়, শত্রুর রাডারকে ফাঁকি দিতে ইয়াকন ক্ষেপণাস্ত্রগুলো ভূমি থেকে 10 থেকে 15 মিটার উচ্চতায় উড়ে যায়। এ ধরনের ক্ষেপণাস্ত্র বিমান ও সাবমেরিন থেকেও নিক্ষেপ করা যায় বলে জানায় CSIS। তবে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটির কাছে এ ধরনের ক্ষেপণাস্ত্র কিভাবে গেল তা নিয়ে মস্কো কিছু জানে না বলে জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। লেবাননের রাজনীতিবিদ নাসের কান্দিল জানান, সিরিয়ার গৃহযুদ্ধ জড়িয়ে পড়ার পুরস্কার স্বরূপ রুশ জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইয়াকান অর্জন করে সশস্ত্র গোষ্ঠীটি। দুইটি সূত্র জানায়, গৃহযুদ্ধকে আসাদের পক্ষে নিয়ে আসার পুরস্কার স্বরূপ সিরিয়ান সেনাবাহিনীর কাছ থেকে এসব ক্ষেপণাস্ত্র লাভ করে তারা। এছাড়া দলটি সিরিয়ার কাছ থেকে কর্নেট ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লাভ করেছে। লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীর সমর্থনের জন্য সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী দেশটির জন্য ক্রয়কৃত অস্ত্রের একটি অংশ দলটিকে সরবরাহ করে। এসব অস্ত্রের অধিকাংশই রুশ সামরিক কারখানাগুলোর উৎপাদিত। 2010 সালে মস্কো ও দামেস্কের মধ্যে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বিক্রয়ের একটি চুক্তি স্বাক্ষরিত হয় বলে জানিয়েছিল রুশ প্রশাসন। গাজায় আরো এক ইসরায়েলি সেনা নিহত। গাজায় একের পর এক বিপাকে পড়ছে ইসরায়েল। দেশটিতে আরো এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বুধবার ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন। খবর আল জাজিরার। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজার সংঘর্ষে নিহত আরো এক সেনার পরিচয় মিলছে। ওই সেনার নাম ইলিয়াস এল মাকায়েস। তার বয়স 29 বছর। সেনাবাহিনী জানায়, নিহত ওই সেনা ইসরায়েলের ইঞ্জিনিয়ার ক্রপসে কাজ করতেন। বুধবার গাজার সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন। এ সময় আরো 3 সেনা আহত হয়েছেন। ইসরায়েল জানিয়েছে, গাজায় স্থল অভিযান শুরুর পর এখন পর্যন্ত তাদের 31 সেনা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো অন্তত 260 সেনা। এদিকে গাজায় স্থল অভিযান চলাকালে ইসরায়েলের 136 সামরিক যান ধ্বংসের দাবি করেছে ফিলিস্তিন। হামাসের সামরিক শাখা জানিয়েছে, তারা গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের 136 সামরিক যান ধ্বংসের তালিকা নথিভুক্ত করেছে। সামরিক শাখার মুখপাত্র আবু ওবাইদা আল-আকসা টিভিতে বক্তৃতাকালে বলেন, আমরা ইসরায়েলের সেনাবাহিনীর 136 যান ধ্বংস করেছি। এগুলোর কোনোটা আংশিক, আবার কোনোটা পুরোপুরি ধ্বংস করা হয়েছে। গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে এইসব যান ধ্বংস করা হয়েছে। গাজায় 2 ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে হামাস। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেড গাজায় আটক 2 বন্দীকে মুক্তি দেবে। গোষ্ঠীটির মুখপাত্র বলেছেন, মানবিক কারণে একজন বয়স্ক নারী এবং একটি ছোট ছেলেকে মুক্তি দেওয়া হবে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, গাজার ইসরায়েলি সেনারা প্রতিদিন 4 ঘন্টা যুদ্ধবিরতি পালন করবে। এর মধ্যে 2 বন্দীর মুক্তির কথা জানালো হামাস। এদিকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা গাজার পরিস্থিতি নিয়ে আলোচনাও করেছেন। অন্যদিকে কাতারের রাজধানী শহর দোহায় CIA ও মোসাদ প্রধান এবং কাতারের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হয়েছে। এই বৈঠকে জিম্মি মুক্তি এবং গাজা হামলা বন্ধের চুক্তির প্যারামিটার নিয়ে আলোচনা করা হয়। ইসরায়েলি বাহিনীর লক্ষ্য হামাসের রকেট উৎক্ষেপণ শক্তি নির্মূল করা। ইসরায়েলি সেনাবাহিনীর লক্ষ্য হচ্ছে হামাসকে ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করা থেকে বিরত রাখা। এই রকেট বেসামরিক নাগরিকদের জীবন বাধাগ্রস্ত করছে, ফলস্বরূপ দেশের অর্থনীতিকে ব্যাহত করছে। বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এই মন্তব্য করেন। তিনি বলেন, আমরা একটি দীর্ঘ যুদ্ধের মধ্যে রয়েছি এবং বেসামরিক অর্থনীতির বিষয়টি যুদ্ধ পরিচালনার একটি প্রধান ফ্যাক্টর। ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে গ্যালান্ট আরো বলেন, পুরোপুরি না হলেও আমাদের দ্রুত সমস্যার সমাধান করতে হবে। তিনি বলেন, বর্তমানে হামাসের রকেট হামলা মূলত জীবনযাপনের